জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ঈদ জামাত শুরু। জাতীয় ঈদগাহে প্রধান জামাত শুরু 8:30টায়। ঢাকায় ঈদ জামাতে নিরাপত্তা দেবে 15,000 পুলিশ। জঙ্গি হামলার শঙ্কা নেই, জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে সীমিত আয়োজনে ঈদ উদযাপন। ভুলে থাকতে চান স্বজন বিচ্ছিন্নতা। খরতাপের মধ্যেই কাটবে ঈদ। ঢাকা চট্টগ্রাম সহ কয়েক বিভাগে বয়ে যাবে মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ। ঈদে আনুমানিক লেনদেন 1.5 লাখ কোটি টাকা। জুয়েলারি থেকে সব দোকানে ছিল ক্রেতাদের ভিড়। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন, এতক্ষণ এবার চলে যাচ্ছি পুরো খবরে। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ উল ফিতরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টায় শুরু হয়েছে ঈদের প্রথম জামাত। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানী বায়তুল মোকাররম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, সকাল 7টায় তো ঈদের প্রথম জামাত শুরু হয়েছে, কি পরিস্থিতি দেখছেন, মুসল্লিরা কি বলছেন? এরই মধ্যে বায়তুল মোকাররম মসজিদের ভেতর থেকে শুরু করে মূল ফটক পর্যন্ত পুরোটা মুসল্লিদের দিয়ে ভরে গিয়েছে। আমরা দেখেছি দীর্ঘ সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে মুসল্লিরা এই মসজিদে প্রবেশ করেছেন। আর ঈদের প্রথম জামাত বায়তুল মোকাররম মসজিদে শুরু হয়ে গিয়েছে। আমরা সরাসরি চলে যাচ্ছি ঈদ জামাতে।
ঠিক আছে। বাইতুল মোকাররমে ঈদের প্রথম জামাত এরই মধ্যে শেষ হয়ে গিয়েছে। সকাল 7টায় জামাত শুরু হয় এবং বাইতুল মোকাররম জাতীয় মসজিদে 5টি জামাত অনুষ্ঠিত হবে। সকাল 7টা, 8টা, 9টা, 10টা এবং পৌনে 11টায় সবশেষ জামাত অনুষ্ঠিত হবে। আমরা দেখছি যে দ্বিতীয় জামাতের জন্য মুসল্লিরা বাইরে অপেক্ষা করছেন এবং এই জামাতের কিছুক্ষণের মধ্যেই মোনাজাত শুরু হবে। মোনাজাত শেষ হওয়ার পরে আবার সকাল 8টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে আমি এখানে আসা মুসল্লিদের সাথে কথা বলেছিলাম যে এই জাতীয় মসজিদে প্রতি বছরই কিন্তু শুধু রাজধানীর মানুষই ঈদ জামাত করতে আসে না, সেই সঙ্গে রাজধানীর আশেপাশে থেকেও মানুষ আসে। আমরা দেখেছি যে এখানে কথা বলেছিলাম যে গাজীপুর থেকে সাধারণ মানুষ এখানে এসেছেন। একজন এসেছেন, তিনি তার সন্তানকে নিয়ে এসেছেন। আমি তার সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে যেটি বলছেন যে তার সন্তানকে এই জাতীয় মসজিদ দেখাতে তিনি এখানে এসেছেন এবং দীর্ঘদিনের তার প্রত্যাশা ছিল, আশা ছিল যে জাতীয় মসজিদে তিনি ঈদের জামাত আদায় করবেন এবং সেই ইচ্ছা পূরণের জন্যই তিনি এখানে এসেছেন। আর সেই সঙ্গে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, পুরো বাইতুল মোকাররম মসজিদকে কেন্দ্র করে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। আমরা দেখছি যে পুলিশ, র্যাব সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই জাতীয় ঈদগাহ ময়দানে জামাত শুরু হবে। আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সহকর্মী পারভেজের কাছে। পারভেজ, এই ঈদগাতে যে জামাত অনুষ্ঠিত হওয়ার কথা 8:30টায়, সেটি আসলে সেটির প্রস্তুতি কেমন দেখছেন এবং কেমন মুসল্লিরা সেখানে এসেছেন? দেখেন, জাতীয় ঈদগাহ ময়দান বা হাইকোর্ট সংলগ্ন যে জাতীয় ঈদগাহ মাঠ, সেটির প্রস্তুতি ইতিমধ্যে তো অনেক আগে শেষ হয়ে গেছে বলা যেতে পারে এবং ঠিক 6টার পরপরই কিন্তু মুসল্লিরা কিন্তু আসতে শুরু করে এই জাতীয় ময়দানে, ঈদগাহ ময়দানে এবং ঠিক 6:30টার দিকে এই মাঠটি খুলে দেওয়া হয় এবং এরপর সারিবদ্ধভাবে তারা প্রবেশ করছেন। নিশ্চয়ই দেখা যাচ্ছে যে সারিবদ্ধভাবে মুসল্লিরা এই ঈদগাহ মাঠে প্রবেশ করছেন এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং মুসল্লিদেরকে প্রবেশ করার সময়ও কিন্তু বেশ নিরাপত্তার যে ব্যবস্থাগুলো আছে সেগুলো ডিঙ্গিয়ে এই জাতীয় ঈদগাহ মাঠে প্রবেশ করতে হচ্ছে। একই সঙ্গে আরেকটি বিষয়, এই জাতীয় ঈদগাহ ময়দানে প্রায় 35,000 মুসল্লির নামাজের ব্যবস্থা করা হয়েছে। তবে আমরা জানি যে শুধু যে ঈদগাহ মাঠে যে নামাজ পড়েন তা না, আশেপাশে যে সড়কগুলো আছে সেখানেও কিন্তু নামাজ পড়েন মুসল্লিরা, যে কারণে ধারণা করা হয় যে 80 থেকে 90,000 মুসল্লি এই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায় করবেন এবং একই সঙ্গে সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু প্রবেশ করছে এই জাতীয় ঈদগাহ মাঠে এবং একই সঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন, বিচারপতি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই জাতীয় ঈদগাহ মাঠে নামাজ আদায় করবেন বলে আমরা জেনেছি এবং এক কাতারে তারা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজ পড়বেন মুসল্লিদের সঙ্গে। অর্থাৎ ইসলামের যে সৌন্দর্য, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশা, ধনী গরিব সকলের কাঁধে কাঁধ মিলিয়ে যে ঈদের নামাজ আদায় করা বিষয়টি, সেটি কিন্তু আমরা এখানে দেখতে পাবো এবং দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আজকে খুশির ঈদ এবং এই খুশির ঈদ ভাগাভাগি করে নেওয়ার জন্য শুরুতেই আজকে আসলে এই নামাজের মাধ্যমেই সে শুরু হচ্ছে এবং নামাজ শেষে বিশেষভাবে মোনাজাত করা হবে দেশের মানুষের জন্য, দেশের সমৃদ্ধি ও শান্তির জন্য। একই সঙ্গে বিশ্বের যে মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হবে বলে আমরা জানতে পেরেছি এবং একই সঙ্গে আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে মুসল্লিদের জন্য বিশেষ ব্যবস্থার, অজু করার ব্যবস্থা
সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে এবং একই সঙ্গে দুটি মেডিকেল টিমও কিন্তু কাজ করছে এখানে। এছাড়া আরেকটি বিষয় সেটি হচ্ছে যে আবহাওয়া অধিদপ্তর যেটি বলেছেন যে আবহাওয়া প্রতিকূল অবস্থায় থাকবে না, এরপরেও যদি আবহাওয়া খারাপ হয় সেক্ষেত্রে 8:30টার যে প্রধান জামাত সেইটি বাইতুল মোকাররমে 9টার সময় অনুষ্ঠিত হবে বলে আমরা জানি। তবে আবহাওয়া ভালো থাকবে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে। নিশ্চয় দেখা যাচ্ছে যে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং একই সঙ্গে পরিবার স্বজন সকলেই কিন্তু এই মূল যে সড়ক প্রবেশ গেট সেটি দিয়ে প্রবেশ করছেন। প্রবেশের জন্য মূলত দুইটি গেট রাখা হয়েছে, একটি সাধারণ মুসল্লিদের জন্য আর একটি ভিআইপিদের জন্য, এবং বের হওয়ার জন্য বা প্রস্থান করার জন্য 5টি গেট রাখা হয়েছে। সেখানে মুসল্লিরা বের হয়ে যাবেন নামাজ আদায় শেষে। অন্যদিকে মহিলাদের জন্য কিন্তু নামাজের ব্যবস্থা রাখা হয়েছে, মহিলাদের জন্য প্রবেশের জন্য আলাদা একটি গেট রাখা হয়েছে, সেখান থেকে মহিলারা প্রবেশ করবেন। এবং এছাড়া আরেকটি বিষয় সেটা হচ্ছে প্রতিবারের মতো কিন্তু এখানে যে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয় সেটি কিন্তু এবারও হচ্ছে এবং একই সঙ্গে দলে দলে কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ এই ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে কিন্তু মুসল্লিরা আসছেন এবং এখনো কিন্তু দেখা যাচ্ছে চারিদিক থেকে মুসল্লিরা আসছেন এবং সারিবদ্ধভাবে লাইন ধরে তারা জাতীয় ঈদগাহ ময়দানে বা মাঠে প্রবেশ করছেন এবং ঠিক 8:30টার সময় প্রধান যে জামাত সেটি অনুষ্ঠিত হবে এবং সঠিক সময়ে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ ময়দান থেকে ঈদে জামাতের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান। দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। দরিদ্রদের খোঁজ নেওয়ার পাশাপাশি দলমত নির্বিশেষে পরাজিত শক্তির প্ররোচনার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। ঈদ উল ফিতরের সকলকে জানাই ঈদ মোবারক। আত্মীয় স্বজনের কবর জিয়ারত করবেন, গরিব পরিবারের খোঁজ খবর নেবেন, তাদের ভবিষ্যৎ ভালো করার জন্য চিন্তা ভাবনা করবেন, আপনার সন্তানদের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেবেন। ঈদের জামাতে দলমত নির্বিশেষে সবাই যেন পরাজিত শক্তির সকল প্ররোচনা সত্ত্বেও সুদৃঢ়ভাবে ঐক্যবদ্ধ থাকেন, সেজন্য আল্লাহর কাছে মোনাজাত করবেন। দেশবাসী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার গণমাধ্যমে পাঠানো এক বাণীতে এই শুভেচ্ছা জানান তিনি বলেন, দীর্ঘ 1.5 দশক পর ভয়হীন, স্বাধীন ও গণতান্ত্রিক পরিবেশে ঈদ উল ফিতর উদযাপন করছে মানুষ। বিশ্বজনীন ঐক্য ও সংহতি কামনা করেন তিনি। 8 বছর পর মায়ের সাথে লন্ডনে ঈদ উদযাপন করেছেন তারেক রহমান। চিকিৎসার জন্য বড় ছেলের বাসায় অবস্থান করছেন খালেদা জিয়া। এদিন লন্ডনের কিংস্টনে বাসার পাশের কিংস মেডাও স্টেডিয়ামে স্থানীয় সময় সকাল 10:15টায় ঈদের নামাজ আদায় করেন তারেক রহমান। যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মী সকাল থেকে এসে জড়ো হন এখানে। নামাজ শেষে সবার সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। বাংলাদেশ সহ বিশ্ব মুসলিম উম্মার প্রতি জানায় আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও মোবারকবাদ। ঈদ মোবারক। বীর জনতার রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটিয়ে দীর্ঘ 1.5 দশক পর গুম, খুন, অপহরণের ভয়হীন স্বাধীন সার্বভৌম এক গণতান্ত্রিক পরিবেশে দেশের আপামর জনগণ এবছর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করছেন। এবারের ঈদ আনন্দে তাই যোগ হয়েছে উচ্ছ্বাস, উৎসাহ, উদ্দীপনার এক নতুন মাত্রা। সব বিভাগের সমন্বিত চেষ্টায় ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে। এবার ঈদে জঙ্গি হামলা শঙ্কা নেই বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তারপরও রাজধানীর ঈদের জামাতের নিরাপত্তায় থাকবে 15,000 পুলিশ। আর ডিএমপি কমিশনার বলেন, শুধু আওয়ামী লীগ নয়, নিষিদ্ধ সব দলের অপতৎপরতা প্রতিরোধেও প্রস্তুত রয়েছে বাহিনী। পবিত্র ঈদ উল ফিতর উদযাপনে উৎসবমুখর সারা দেশ। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকালে জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার বলেন, যে কোনো অপতৎপরতা ও নাশকতার চেষ্টা মোকাবেলায় ডিএমপি প্রস্তুত। আর র্যাবের মহাপরিচালক জানান, রাজধানী সহ সারা দেশের নিরাপত্তা নিশ্চিতে ব্যবস্থা নেওয়া হয়েছে। ফাঁকা বাসা বাড়িতে যাতে কোনো প্রকার চুরি বা দস্যুতা ঘটতে না পারে, সেজন্য আমরা সজাগ দৃষ্টি রাখছি এবং এখানেও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশাটাও নির্বিঘ্ন হয়, নিরাপদ হয়, সেজন্য আমরা বাস টার্মিনাল, লঞ্চঘাট
এবং রেল স্টেশনের ফিরতি পথের জন্য নিরাপত্তামূলক ব্যবস্থা রাখছি। আমরা সবসময় সতর্ক আছি, বিশেষ করে আওয়ামী লীগ না, নিষিদ্ধ ঘোষিত যে সমস্ত দল আছে সেই সব দল যাতে কোনো রকম অ্যাক্টিভিটিস পরিচালনা না করতে পারে সে ব্যাপারে আমরা সদা সতর্ক। ঈদ উপলক্ষে ফাঁকা হয়ে পড়া রাজধানীতে নাশকতার কোনো শঙ্কা নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নাশকতার চেষ্টা করা হলে জনগণকে নিয়ে তা প্রতিরোধ করা হবে। দেশের বাইরে থেকে কোনো অপতৎপরতার বিরুদ্ধেও সতর্ক সরকার। আপনারা জানেন কলকাতায় কারা আছে, কলকাতায় যারা এই গুলি করে তো ক্রিমিনালরা তো সবসময় এই জিনিস ব্যবহৃত চিন্তা করবে। তা আমরা এই ক্রিমিনালদের এগেইনস্টে কী ধরনের ব্যবস্থা নেওয়া যায় আমরা সেই ধরনের ব্যবস্থা নিই। এবার জাতীয় ঈদগাহে ৩৫,০০০ মুসল্লি নামাজ পড়বেন। নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ১৫,০০০-এর বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুর ও কিশোরগঞ্জে দুটি বড় ঈদ জামাতকে ঘিরে প্রস্তুত ঈদগাহ ময়দান। প্রায় ৭ লাখ মানুষের ধারণ ক্ষমতার দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। আর কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে সকাল 10টায়। ঈদ জামাত নিয়ে বিস্তারিত জানাতে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহজাহান সাজু। এবার কিশোরগঞ্জে তো একটি মাত্র জামাত অনুষ্ঠিত হবে, সেটি সকাল 10টায়। সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এবং প্রস্তুতি সম্পর্কে জানাবেন আমাদের। দেখুন, এই শোলাকিয়া ঈদগাহ মাঠে বরাবরের মতো একটি জামাত হবে। এবারও প্রতি বছর একটি জামাত হয়, সকাল 10টায় এই জামাতটি শুরু হবে। আর এই জামাতকে ঘিরে সর্বোচ্চ যে আপনার নিরাপত্তা সেটা ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন যে নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। আর জেলা পুলিশ সুপার তিনি আমাদেরকে জানিয়েছেন যে সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে এই শোলাকিয়া মাঠ সহ কিশোরগঞ্জ পুরো জেলা শহর। আর আপনি হয়তো জেনে থাকবেন যে প্রতি বছরেই মানে সকালে এই ঈদের নামাজ পড়ার জন্য দুটি ট্রেন মানে ময়মনসিংহ থেকে একটি এবং ভৈরব থেকে একটি এখানে আসে, আবার নামাজ শেষ হওয়ার পরে চলে যায়। এবারও কিন্তু একই অবস্থা হবে। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে একটি গেট, মূল গেট। এই গেট দিয়ে মূলত মানে যারা মুসল্লিরা আসছেন তাদেরকে একেবারে মানে আর্চার মেশিনের ভিতর দিয়ে আসতে হচ্ছে এবং মাঠে মূলত আসলে মানে মোবাইল ফোন এবং জায়নামাজ এগুলি ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। এটা আগে থেকেই মানে জানিয়ে দেওয়া হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। সব মিলিয়ে আমি যদি আপনাকে বলি যে শোলাকিয়া ঈদগাহ মাঠের এই যে মানে ঐতিহ্য, এই যে ঐতিহাসিক একটা বিষয়, এটা আসলে মানে একটা বংশ পরম্পরা। এখানে মানুষ নামাজ পড়েন, শুধু কিশোরগঞ্জ জেলার নয়, কিশোরগঞ্জের মানে বাইরে থেকেও বিভিন্ন জেলা থেকে সারা দেশের মানুষ এখানে নামাজ পড়তে আসেন এবং তারাও যে কথাটি বলেন যে বংশ পরম্পরায় মূলত এখানে নামাজটা পড়া হয়। দাদারা নামাজ পড়তেন, বাবা নামাজ পড়তেন, তারা এখন নামাজ পড়েন। এটা আসলে একটা ঐতিহ্যের বিষয়, ঐতিহ্যবাহী মাঠ। মানে সব মিলিয়ে আসলে আমি আপনাকে যদি বলি যে এই মাঠের ভিতরে যে ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতার বাইরেও মানে যে আশেপাশে যত রাস্তাঘাট রয়েছে সমস্ত রাস্তাই কিন্তু আসলে ঈদের মাঠ হয়ে যাবে। এখানে আসলে কোনো কমতি খামতি কোনো কিছু থাকবে না। একেবারে শহরের মূল শহর থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে, যেটা বরাবর করা হয়, এবারও করা হয়েছে। আশেপাশের রাস্তাঘাট সবই আসলে মানে একেবারে চলে আসবে এই আপনার মাঠের আওতায়। এখানে আসলে মানুষ নামাজ পড়ে যে বিষয়টা আসলে বলেন যে এখানে লক্ষ লক্ষ মুসল্লির সঙ্গে নামাজ পড়লে কারো না কারো উসিলায় যদি মানে একজনের দোয়াও কবুল হয় তাহলে সবাই এই সওয়াবটা পাবেন। এই আশায় মূলত এই শোলাকিয়া মাঠে লক্ষ লক্ষ মানুষ নামাজ পড়তে আসেন। এই ছিল আপাতত শোলাকিয়া ঈদগাহ মাঠ থেকে সবশেষ। কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহজাহান সাজু। এদিকে রাজধানীতে ঈদের প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহে সকাল 8:30টায়। ঈদ জামাতের আরো খবর জানাতে রাজধানী কাকরাইল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। সকাল 8:30টায় তো ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। মুসল্লিরা আসতেও শুরু করেছেন সেখানে। সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সবকিছু মিলিয়ে মুসল্লিরা কি জানিয়েছেন আমাদের জানাবেন বিস্তারিত।
ঠিক যেই কেন্দ্রীয় যে ঈদগাহ ময়দানটি রয়েছে তার পাশেই কেন্দ্রীয় আরেকটি মসজিদ রয়েছে, কাকরাইল মসজিদ। আমি ঠিক তার পাশেই রয়েছি এবং কাকরাইল মসজিদের ঠিক পেছনেই যে মাঠটি রয়েছে রমনা পার্কের কথা যদি বলি, সেখানেই আরেকটি জামাতের আয়োজন করা হয়েছে এবং কাকরাইল মসজিদে যারা নামাজ পড়তে আসবেন এই জামাতটি 7:30 হওয়ার কথা ছিল, কিন্তু এটি 7:30 থেকে 8টার মধ্যে একটি সময় কিন্তু এই জামাতটি অনুষ্ঠিত হবে এবং এখানে অনেক মুসল্লিরা আমরা দেখেছি সকাল থেকেই কিন্তু আসতে শুরু করেছে। গতকালকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার জানিয়েছিলেন যে ঢাকা মেট্রোপলিটন এলাকায় সব মিলে 1759টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে, তার মধ্যে কিন্তু এটি একটি এবং এর থেকে পাশেই যে প্রধান ঈদ জামাতটি হওয়ার কথা রয়েছে 8:30টার সময়, আর সেটির এখান থেকে দূরত্ব কিন্তু আমি যদি বলি আধা কিলোমিটারও কম সময় জুড়ে। এবং এই জায়গাটিতে আমরা দেখেছি যে মাঠটি রয়েছে আর সেখানেও কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা রয়েছেন, নিরাপত্তা যে ব্যবস্থা সেটিকে কিন্তু কঠোরভাবে নেওয়া হয়েছে এবং যেহেতু পাশেই প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে এবং সেখানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথি থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই নামাজ পড়বেন। আমার সহকর্মী পারভেজ জানাচ্ছিলেন যে সব মিলে 80 থেকে 90 হাজার মানুষ কিন্তু সেখানে নামাজ পড়বেন, যেহেতু সেখানে একটি জামাত অনুষ্ঠিত হবে এবং লোক সংকুলনের একটি ব্যাপার, তাই অনেকেই কিন্তু আগে নামাজ পড়ার জন্য এই আশেপাশে যে সকল মসজিদ রয়েছে বা মাঠে নামাজের ব্যবস্থা করা হয়েছে তারই অংশ হিসেবে তারা কিন্তু অন্যান্য যে সকল মসজিদ বা মাঠ নামাজের ব্যবস্থা করা হয়েছে সে সকল জায়গায় তারা কিন্তু গিয়েছে। আমি যদি বলি যে গতকালকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, র্যাবের মহাপরিচালক কথা বলেছেন, ডিএমপি কমিশনার কথা বলেছেন, তারা একটি বিষয় নিশ্চিত করেছেন কোনো রকমের কোনো শঙ্কা কিন্তু আসলে এবার নেই। আর নগরবাসী যারা আছেন তারা নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারবেন, একেবারে শান্তি শৃঙ্খলাভাবে ঈদ উদযাপন করতে পারবেন, সেই সকল প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের ইতিমধ্যে কিন্তু ছুটি বাতিল করা হয়েছে, শুধুমাত্র নগরবাসী যারা রয়েছেন যারা রাজধানীতে ঈদ উদযাপন করবেন তারা যাতে নির্বিঘ্নে সেটি করতে পারেন। রাজধানীর কয়েকটি জায়গায় আমি ঘুরে দেখেছি, সব জায়গায় আমি দেখেছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সরব রয়েছেন এবং এই যে ঈদ জামাতগুলো রয়েছে সেগুলো যাতে ঠিক মতো সুন্দর মতো করা যেতে পারে সেই জন্য তারা কাজ করছে এবং মুসল্লিরাও আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সকাল থেকে যাওয়া শুরু করেছেন। রাজধানী কাকরাইল থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী খালেদ দাহান। সংবাদের রিপোর্টে আরেকটি বিরতি নিচ্ছি, সাথে থাকুন। চাঁদরাত ঘিরে বর্ণিল আয়োজনে উৎসবে মাতে রাজধানীবাসী। শিল্পকলা একাডেমির কনসার্ট আর মেহেদি উৎসবে যোগ দেয় শিশুসহ নানা বয়সের মানুষ। ধর্মীয় বিভেদ ভুলে সবাইকে উৎসবে অংশ নেওয়ার আহ্বান আয়োজকদের। ঈদ নিয়ে এমন গানের তালেই মুখরিত হলো সেগুনবাগিচা। শিল্পকলা একাডেমির নন্দন চত্বরে এ আয়োজনে অংশ নেন বিভিন্ন এলাকার মানুষ। ঢাকায় ঈদের দিনে আনন্দ মিছিলের ইতিহাস থাকলেও চাঁদ রাতের আয়োজন নিয়ে খুব একটা জানা যায় না। সে অর্থে এবারই প্রথম এ রাত উদযাপনে অনুষ্ঠান করল শিল্পকলা একাডেমি। কনসার্টের পাশাপাশি আয়োজন ছিল মেহেদি উৎসবের। শিশু থেকে নানা বয়সী নারীরা এতে অংশ নেন। এই অনুষ্ঠান মন ছুঁয়েছে নগরবাসীর। আজকে আয়োজনের কারণে বাচ্চারা আসলো, তারা হাতে মেহেদি পড়লো, এখানে সময়টা ভালো কাটতেছে। ঢাকার নগর জীবনে যে চাঁদের রাত্রে আমরা যে এত সুন্দর সুন্দর পরিবেশে আমরা এত সুন্দর প্রোগ্রাম দেখতেছি, আসলে এটা অসাম। মেহেদি দেওয়ার জন্য আসছি আর কি, আসে খুব ভালো লাগতেছে, সবাই আসছে, খুবই ভালো লাগছে। এরকম আয়োজন আগে কখনো হয়নি, তো আশা করি এরকম প্রতি বছর হবে। অনুষ্ঠানে যোগ দেন সরকারের কয়েকজন উপদেষ্টা। তারা বলেন, ধর্ম ও সংস্কৃতিকে আলাদা করার সুযোগ নেই। ধর্মীয় উৎসব আরও রঙিন করতে আগামীতে থাকবে বাড়তি আয়োজন। আপনারা চাঁদ রাতে অনুষ্ঠান দেখছেন, আবার নববর্ষের সবচেয়ে বড় ইনক্লুসিভ অনুষ্ঠান দেখতে যাচ্ছেন। এটার মেসেজটা হচ্ছে সাংস্কৃতিকভাবে দেশটাকে ভাগ করা যাবে না, এবং এই ভাগ করার চেষ্টা এর আগে দীর্ঘদিন করেছে আওয়ামী ফ্যাসিবাদ, এবং এটার পরিণতি খুব খারাপ হয়। এটা আমরা আর যেন না হতে দিই। সংস্কৃতি উপদেষ্টা আরও বলেন, বিগত বছরগুলোয় ফ্যাসিবাদের কারণে এসব উৎসব ভুলতে বসেছিল রাজধানীর মানুষ। এখন ধর্মীয় বিভাজন ভুলে সবাইকে উপভোগ করার আহ্বান তার। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রায় 7 লাখ মানুষের ধারণ ক্ষমতার দিনাজপুরের গোড়ে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। এ নিয়ে বিস্তারিত জানাতে গোড়ে শহীদ ঈদগাহ ময়দান থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী ASM আলমগীর।
আলমগীর, সকাল 9টায় তো গড়ে শহীদ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। সেখানকার সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? মুসল্লিরা তো আসতে শুরু করেছেন, কি বলছেন তারা? আসলে আপনি জানেন যে এই গোরের শহীদ মাঠ এটি এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ঈদগাহ মাঠ হিসেবে পরিচিতি পেয়েছে। এই মাঠে সকাল 9টায় ঈদের প্রধান একমাত্র জামাত অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই মুসল্লিরা আসতে শুরু করেছে এবং এই জামাতকে ঘিরে এবং এই যে এত বড় বিশাল যে 22 একর জমির যে মাঠ, সেই মাঠে প্রায় 7 লক্ষ মুসল্লি ধারণ ক্ষমতার যে মাঠ, এখানে লক্ষাধিক লোক এখানে মুসল্লি এখানে সমাবেত হয়ে থাকে। সেই বিষয়টিকে সামনে রেখে জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তারা সার্বিক নিরাপত্তা ব্যবস্থা এখানে গ্রহণ করেছে। এখানে পুলিশের পাশাপাশি এখানে র্যাব নিয়মিত টহল দিচ্ছে এবং সার্বক্ষণিকভাবে টহল দিচ্ছে। ওয়াচ টাওয়ার এখানে নির্মাণ করা হয়েছে। ওয়াচ টাওয়ার এবং ড্রোনের মাধ্যমে তারা এই মুসল্লিদের নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তা বিষয়টি তারা নিশ্চিত করছে। এখানে এই প্রায় লক্ষাধিক মুসল্লির এখানে নামাজ পড়ার জন্য যাবতীয় যা যা এখানে প্রয়োজন আছে, মাঠের যে ব্যবস্থাপনা, সেই মাঠ ব্যবস্থাপনা এখানে সম্পন্ন করা হয়েছে। অজুখানা নির্মাণ করা হয়েছে, টয়লেট এখানে করা হয়েছে। তো আপনি জানেন যে এখন যেহেতু 9টায় এখানে মূল জামাত, যার কারণে কিন্তু এখানে মুসল্লিরা অলরেডি এখানে আসা শুরু করছে এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আসলে এই মাঠ এখানে ভরে যাবে। মুসল্লিরা এখানে শুধু দিনাজপুর না, দিনাজপুর সহ এখানে আশেপাশে বিভিন্ন এলাকা থেকেও কিন্তু এখানে দূর দূরান্ত থেকে, ঢাকা সহ বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এখানে মুসল্লিরা এখানে কিন্তু আসে থাকে। তো এখানে এই ছিল দিনাজপুরের গোরের শহীদ মাঠ থেকে সর্বশেষ অবস্থা। দিনাজপুরের গোরে শহীদ ঈদগাহ ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী ASM আলমগীর। সীমিত আয়োজনে ঈদের আনন্দ ভাগাভাগি করেন গাজীপুর জেলার মণিপুরের বিশিয়া কুড়িবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা, যাতে পরিবার স্বজন থেকে বিচ্ছিন্নতা ভুলে থাকতে চান তারা। তবে অনেকের ক্ষেত্রে স্বজন বিচ্ছিন্নতা বোধ আরও বাড়িয়ে তোলে এমন উৎসবের আয়োজন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে পড়া ফিরোজা বেগম 1977 সালে রাজশাহীর ছেলেকে বিয়ে করে আসেন বাংলাদেশে। পরে সংসার ভেঙে গেলেও বাবার সঙ্গে এদেশেই থিতু হন। ঢাকার একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেছেন 17 বছর। সন্তান, ভাইবোন সহ আত্মীয় স্বজনের অনেকেই ঢাকায় থাকলেও এখন তিনি থাকেন গাজীপুরের বিশিয়া কুড়িবাড়ি বয়স্ক পুনর্বাসন কেন্দ্রে। রিজিক আমার এখানেই যে ঠিক করা, আল্লাহ যে করে দিছে। আমি আপ্রাণ চেষ্টা করছি যাতে আসবো না, কিন্তু হয় নাই, সেই আমাকে ব্যাক করতে হয় এখানে। ছেলের কারণেই হোক আর অন্য কোনো কারণেই, ব্যক্তিগত কারণেই হোক, সেই ব্যাক করতে হয়। পুনর্বাসন কেন্দ্রটিতে গোপালগঞ্জের মমতাজ বেগমের বাস 4 বছর ধরে। 5 সন্তানের মা মমতাজের অবস্থা সম্পন্ন স্বামীর মৃত্যুর পর বাড়িতে থাকার মতো পরিস্থিতি আর থাকেনি। ওই আমার স্বামী মারা গেলে পর ওই ভাই বোনের টাকা পয়সা নিয়ে রাখছে, ব্যাংক ব্যালেন্স ধুয়ে রাখে গেছে। তারপর আপনার ওই অনেক বড় ব্যবসা করতেন, তারপরে আসে তাই নিয়ে ভাই বোনে, বড় ছেলে ভাবে আমি সব খাবো, মেজো ছেলে ভাবে সব খাবো। এখানকার বাসিন্দাদের বিষণ্ণতা বোঝা মোটেও কঠিন নয়। পরিবার থেকে বিচ্ছিন্নতা তাড়া করে ফেরে তাদের, কিন্তু পরিস্থিতি যেন অসম্ভব করে তুলছে তাদের নিরে ফেরা। মেজো ছেলে রাখে গেল, রাজি হলাম এখানে আসার জন্য। আছে এখানে ভালোই আছে। এই কথাটা প্রশ্ন করলে আমি আসে এই প্রশ্নটা না করেন না, বাদ দেন, অন্য প্রশ্ন লন। ওখানে তো আত্মীয় স্বজন সব ছিল আমার, এখন কেউ জীবিত নাই, খালি ছেলেগুলি আছে, কোথায় আছে জানি না। কিছুদিন আগে আমার এক ভাইয়ের মেয়ে আমাকে এসে দেখে গেছে। এটা আই এম ভেরি, কী বলবো, আমি মানে সারপ্রাইজ। তারা অত দূর থেকে এসে আমাকে দেখে গেছে, তার একটা বাচ্চাও আছে। আমাকে ঈদের মতো উৎসবে কারো কারো স্বজন কাউকে কাউকে দিন কয়েকের জন্য পুনর্বাসন কেন্দ্র থেকে বাড়িতে নিয়ে যান। এ সময়ের অপেক্ষায় থাকেন অনেকেই, কিন্তু সবার তো আর ডাক পড়ে না। বিশেষ খাবারের আয়োজন, নতুন পোশাকে ঈদের আনন্দ ভাগাভাগি করেন এখানকার বাসিন্দারা। তবে তাতেও তেতে ওঠে বিচ্ছিন্নতার বেদনা। সকালে উঠে তারা আগে গোসল করে, তারপরে সেমাই হয় দিচ্ছে, তারা ওটা খাচ্ছে, নতুন কাপড় চোপড় এনারাই দিচ্ছে যার যার ইচ্ছা মতন। আমার মনে হয় বাসার চেয়ে ঈদ এখানে ভালো হয়, জমজমাট।
কারণ বাসায় কয়েকজন লোক, আর তাছাড়া মেহমান আসতে চলে যাচ্ছে, কিন্তু এখানে কোনো মেহমান নাই। অনেকের ভিতরের ঈদ কিন্তু অনেক সুন্দর হয়। নিজের এবং স্বজনদের ভালোর জন্যই ভিন্ন এক জীবনকে আপন করেছেন পুনর্বাসন কেন্দ্রের বাসিন্দারা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মার্কেটগুলোয় রোববার শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ছিল নগরবাসী। ঈদের আগের দিন নিউ মার্কেট, চাঁদনী চক ও ফুটপাতে দেখা গেছে ব্যাপক ভিড়। তবে ক্রেতারা বলছেন শেষ সময়ের কেনাকাটায় বাড়তি দাম হাঁকেন বিক্রেতারা। নিম্নবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে ফুটপাতের বাজারও। মার্কেট থেকে পোশাক কিনতে না পেরে শেষ মুহূর্তে ফুটপাতে ভিড় করেন নিম্ন আয়ের মানুষ। তাই চাঁদ দেখার পর জমজমাট হয়ে ওঠে ফুটপাত। পাঞ্জাবি, পায়জামা, শাড়ি, সালোয়ার কামিজের সাথে মিলিয়ে বিভিন্ন ধরনের অলংকার, হিজাব, বোরকা কিনেছেন অনেকেই। চান্দাতে আসছি কেনাকাটা করার জন্য, বাচ্চাদের কিনে দিয়েছি। মানে জিনিসের দাম খুবই অনেক বেশি বর্তমানে। জুতা জামা কেনা হয়েছে, কিছু অর্নামেন্টস বাকি আছে, ওইগুলো কিনলেই হচ্ছে। আমরা একটু মিডিয়াম পরিবারের ভাই, সবার তো মার্কেট থেকে কেনা সাধ্য নাই। আমরা এখানে আসছি, মোটামুটি রিজনেবল প্রাইস আছে। ঈদের আগে শেষ মুহূর্তের প্রয়োজনীয় বাজার সেরেছেন ক্রেতারা। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় দেখা গেছে গরু, খাসি ও মুরগির মাংসের দোকানে। চাহিদার কারণে বেড়েছে গরুর মাংস, মুরগি, লেবু, শসার দাম। তবে স্থিতিশীল আছে সেমাই, চিনি সহ অন্যান্য পণ্যের দাম। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ঈদ সামনে রেখে অনেকেই সাধ্যমতো গরুর মাংস কিনছেন। ঈদের বাজারে শেষ মুহূর্তে বেড়েছে ক্রেতার সমাগম। 850 টাকা চাইছে, এইটা আমাদের মতো জন্য একটু অনেক বেশি। বাজারে প্রতি কেজিতে মুরগির দাম বেড়েছে 20 থেকে 30 টাকা। ব্রয়লার বিক্রি হচ্ছে 210 থেকে 220 টাকা কেজি দরে। সোনালী মুরগি 310 থেকে 330 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজার ভেদে দামের ভিন্নতা রয়েছে বলে জানান ক্রেতারা। ওই মালটা উঠেছে, মুরগি মারা গেছে গরমে, যার কারণে দামটা বেড়ে গেছে, মালের শর্ট পড়ে গেছে। আমরা যাদের কাছে কিনি ওদিক থেকেই মনে করেন 5000, প্রত্যেক গরুতে 5000, 10,000 টাকা করে বেশি দিয়ে আমরা কিনে আনতে হয়। দু একদিনের ব্যবধানে কেজিতে 50 থেকে 100 টাকা বেড়েছে গরুর মাংসের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকা দরে। দুদিন আগেও যা ছিল 750 থেকে 780 টাকা। গরুর মাংস কিনলাম, আগে 780 করে কিনেছি, এখন 820 টাকা করে কিনলাম। আর শসা কিনলাম, যে শসা 100 থেকে 120 টাকা ছিল, আজকে 150 টাকা করে কিনলাম। 2 সপ্তাহের ব্যবধানে শসার দাম কেজিতে বেড়েছে 30 থেকে 40 টাকা। প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকা দরে। হঠাৎ করে বেড়েছে লেবুর দাম। লেবু বিক্রি হচ্ছে 140 থেকে 160 টাকা হালিতে। গরুর গোশতকে সামান্য একটু বেশি মনে হচ্ছে, চাহিদাও বেশি। আজকে আমি যেখান থেকে গরুর মাংস কিনলাম, এখানে অনেক ভিড়। তবে সেমাই, চিনি সহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল থাকায় সার্বিক বাজার দামে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতা বিক্রেতারা। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ উদযাপনে পোশাক থেকে জুয়েলারি সব দোকানে ছিল ক্রেতাদের ভিড়। দোকান মালিক সমিতি বলছে, সারা বছরের বেচাকেনার বড় একটা অংশ আসে ঈদের মাসে। এবার আনুমানিক লেনদেন হয়েছে 1.5 লাখ কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, ঈদ ঘিরে বাড়তি ভোক্তা ব্যয় জিডিপিতে ইতিবাচক প্রভাব রাখে। নতুন পোশাক উৎসব আয়োজনের অন্যতম অনুষঙ্গ। ঈদ উল ফিতর উপলক্ষে অভিজাত শপিং মল থেকে শুরু করে ফুটপাতের দোকান, সব জায়গায় ছিল ক্রেতার ভিড়। রমজান মাসের লেনদেনে ইফতার, ঈদের খাদ্যপণ্য, জাকাত ফিতরার পাশাপাশি যুক্ত হয় প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের কর্মীদের বোনাস। কেনাকাটায় থাকে পোশাকের পাশাপাশি জুয়েলারি, ইলেকট্রনিক্স পণ্য, আসবাবপত্র সহ নানা পণ্য। এছাড়াও থাকে পর্যটন, বিনোদন, যাতায়াতের খরচও। সব মিলিয়ে এবার ঈদে আনুমানিক প্রায় 1.5 লাখ কোটি টাকা লেনদেন হয়েছে। খাদ্যের অন্তত ফুডের দামটা নিয়ন্ত্রণে ছিল এবং এই কারণে নিম্ন মধ্যবিত্ত কিন্তু এটাতে সন্তুষ্ট। এবং আমরা যারা এই ফুডের ব্যবসাটা আমাদের যেই দোকান তারা করে, তারাও ভালো গেছে এবং তারা এটাতে সন্তুষ্ট। সবচেয়ে বেশি পোশাকে বিক্রিটাই হচ্ছে। আমার যদি ধারণা ভুল না হয়ে থাকে, প্রায় 20% কিন্তু বেচা বিক্রি, গাড়ির ইয়ারলি বেচা বিক্রিটা ঈদে হয়। ঈদে অতিরিক্ত খরচের পাশাপাশি প্রবাসীরাও পরিবারের জন্য পাঠান বাড়তি অর্থ। জাকাতের অর্থের বড় অংশ যায় গ্রামে। লেনদেনের ইতিবাচক প্রভাব পড়ে অর্থনীতিতেও।
ঈদ তো যেহেতু একটা স্পেশাল সার্কামস্টেন্সেস, এটাকে ঘিরে মানুষের একটা বাজেট থাকে, তার একটা অতিরিক্ত চাহিদা থাকে, আবার যারা প্রডিউসার আছে তারা চাহিদাকে সামনে রেখে তারা অনেক অতিরিক্ত পণ্য উৎপাদন করে থাকে। আমরা আশা করব যাতে সারা বছর ব্যাপী মানে এই যে অর্থনীতির বিষয়টা, এটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, যাতে সারা বছর ব্যাপী আমাদের এসএমইগুলো তাদের যে পণ্যের সরবরাহ করতে পারে, একটা বাজার থাকে। পর্যবেক্ষকরা বলছেন উৎসবের কেনাকাটায় দেশীয় পণ্যকে প্রাধান্য দিলে কর্মসংস্থান ও অর্থনীতিতে মেলে সর্বোচ্চ সুফল। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লক্ষ্মীপুরের রামগঞ্জে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের বাবা আজিজুর রহমান বাচ্চু মোল্লার উপর হামলা হয়েছে। রোববার রাতে নারায়ণপুরে এ ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। পুলিশ জানায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পলাতক নেতা মেহেদি হাসান মঞ্জু হঠাৎ বাড়ি আসেন। এ সময় তাকে মারধরের চেষ্টা করেন স্বেচ্ছাসেবক দলের নেতা সাগর হোসেন শুক্কুর ও তার অনুসারীরা। বিষয়টি তথ্য উপদেষ্টার বাবা আজিজুর রহমান জানতে চাইলে তাকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটতে থাকে শুক্কুররা। এতে তিনি আহত হলে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। ত্রিশটি চীনা কোম্পানি বাংলাদেশে $210 কোটি বিনিয়োগের আশ্বাস দিয়েছে। এছাড়া তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও নবায়নযোগ্য জ্বালানি সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বেইজিং। প্রধান উপদেষ্টা 4 দিনের সফর শেষে রোববার দুপুরে সংবাদ সম্মেলনে একথা জানান বিডার নির্বাহী চেয়ারম্যান। চীনের সাথে বাংলাদেশের সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে 4 দিনের সরকারি সফর শেষে শনিবার ঢাকায় আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার দুপুরে প্রধান উপদেষ্টা চীন সফর নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি বলেন, সফরে আগামী 50 বছরের পানির সমস্যা সমাধান, বিনিয়োগ সহ বেশ কিছু বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। চীনা প্রেসিডেন্ট ব্যক্তিগতভাবে বিনিয়োগের বিষয় দেখবেন বলেও আশ্বাস দিয়েছেন বলে জানান তিনি। চীনা প্রতিষ্ঠানগুলো যাতে বাংলাদেশে এসে তাদের কারখানা স্থাপন করেন এবং প্রেসিডেন্সি সাথে সাথে জবাব দিয়েছেন যে বিষয়টি তিনি ব্যক্তিগতভাবে তদারকি করবেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের পর আরও 4 বছর চীন থেকে শুল্কমুক্ত সুবিধা চেয়েছে বাংলাদেশ। চীন ইতিবাচক সাড়াও দিয়েছে। এছাড়া রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়েছে চীন সরকার। আমরা সেই প্রধান উপদেষ্টা বিষয়টি তুলেছেন এবং চীন তার সর্বাত্মক সহযোগিতা দেবে এবং পরিষ্কারভাবে চীন বলেছে যে রিপ্যাট্রিয়েশনের ব্যাপারে তারা তাদের সাধ্যমতো সফল করার চেষ্টা করবে। এ সময় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সফরে 100 প্রতিষ্ঠানের সাথে বৈঠক হয়েছে। আধুনিক তথ্য প্রযুক্তি, এআই, নবায়নযোগ্য জ্বালানি খাত নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। এটাও দেখেছি যে আমরা টোটাল একটা $2.1 বিলিয়ন ডলারের কমিটমেন্টের কথা বলছি। এই 2.1 বিলিয়নটা আগের সব বড় বড় নাম্বার থেকে একটা বড় কারণে ডিফারেন্ট। সেই ডিফারেন্সটা হচ্ছে যে আপনারা আগে যে নাম্বারগুলো আমরা সিকিউর করে এসেছি তার মেজরিটি ছিল লোন ফর্ম। বাংলাদেশে উচ্চমানের হাসপাতাল তৈরিতে চীন সহযোগিতা করবে বলেও আশাবাদী সরকার। শফিউল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 500 বছরের ঐতিহ্যবাহী সুলতানি স্থাপত্যের নিদর্শন চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে নির্মিত মসজিদটি দেখতে চান বিভিন্ন অঞ্চলের মানুষ। এছাড়া প্রাচীন বাংলার রাজধানী গৌড় নদীর অন্যান্য পুরাকীর্তিগুলো ভ্রমণ পিপাসুদের আকর্ষণ করে। এসব স্থাপনা সংরক্ষণের পাশাপাশি পর্যটকদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার দাবি তাদের। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অবস্থিত ছোট সোনা মসজিদ। পুরো মসজিদের অলঙ্করণে ব্যবহার করা হয়েছে পাথর, ইট, টেরাকোটা ও টাই। মসজিদের সম্মুখভাগ, বুরুজ ও দরজায় লতাপাতা, ফুল, ঝুলন্ত শিকল ও ঘণ্টা খোদাই করা আছে। সুলতানি আমলের নিখুঁত কারুকাজ দেখতে দূর দূরান্ত থেকে আসেন ভ্রমণ পিপাসুরা। মসজিদটা দেখতে অনেক সুন্দর লাগলো। শৈল্পিক দিকটা অনেক 550 বছর আগেকার যে মসজিদটা, কারিগরগুলো এত দক্ষ ছিল যে তারা খুব শৌখিনভাবে এই মসজিদটি নির্মাণ করেছে।
মসজিদের শিলালিপিতে নির্মাণের সঠিক তারিখ মুছে যাওয়ায় নির্মাণকাল জানা যায়নি। এটা হিজরি মোতাবেক আমি হিজরির সালের সাথে মিল করেছি, ওই 1493 পরে 898 হিজরি 14ই রজব এই মসজিদের ভিত্তি স্থাপন। সোনা মসজিদের পাশে রয়েছে দারাজবাড়ি মসজিদ ও মাদ্রাসা, খনিয়াদিঘি মসজিদ, ধনিয়াচক মসজিদ সহ আরও কিছু প্রত্নতাত্ত্বিক স্থাপনা। নিরাপত্তার ব্যবস্থা আমরা আসলে কোনোদিন এখানে এসে কাউকে দেখিনি যে এখানে যে কেউ আছে বা এখানে কেউ নিরাপত্তা দিচ্ছে, এটা এভাবেই পড়ে থাকে। তবে বিভিন্ন সময় পর্যটকরা আসে, পর্যটকরা এভাবেই দেখে চলে যায়। এর আগেও আসছি, জায়গাটা অনেক দেখতে ভালো, এই ইতিহাসগুলো দেখতে ভালো লাগে। এসব পুরাকীর্তি দেখাশোনার দায়িত্ব প্রত্নতত্ত্ব অধিদপ্তরের, তবে জনবল সংকটে নজরদারির মধ্যে রাখতে পারছে না সংস্থাটি। আসলে আমাদের ওখানে কোনো বাউন্ডারি নাই, ইন্ডিয়ান বর্ডার, ওখানে নিরাপত্তার ব্যবস্থার একটু আমি মনে করি ওখানে দরকার। কারণ কোনো মিসাইল পাওয়ালো, কোনো দর্শনার্থী গেল, হুট করে গেল, তখন ওখানে একটা নিরাপত্তা হানি হওয়ার সম্ভাবনা থাকে। গৌরনগরীর পুরাকীর্তিগুলো ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রোমান্দিয়ার অবর্তমানে আর্চার সাগরের উপর এখন বাড়তি চাপ। জানুয়ারিতে এশিয়ান গেমসে ভালো করার চ্যালেঞ্জ, নিয়মিত অনুশীলন আর সুযোগ সুবিধা পেলে আন্তর্জাতিক আসরে আর্চারির ফলাফলে কোনো প্রভাব পড়বে না জানান অলিম্পিকে খেলা আর্চার সাগর ইসলাম। ঈদকে সামনে রেখে এরই মধ্যে ছুটিতে ক্রীড়াঙ্গন, প্রস্তুতিতে বিরতি নিয়ে যে যার মতো চলে গেছেন উৎসব পালনে। পেশাগত দায়িত্বের কারণে গেল বছর পরিবার পরিজন নিয়ে ঈদ করতে পারেননি আর্চার সাগর ইসলাম। পেশাদার জগতে প্রবেশের পর থেকেই ঈদের চাঁদ দেখার আনন্দ যেন হারিয়ে ফেলেছিলেন। আলহামদুলিল্লাহ যে 2-3টা ঈদের পরে বাসায় ঈদ করতে পারতেছি, আম্মু আছে, আম্মু অনেক বেশি খুশি। ছুটিটা অনেক বেশি শর্ট, বাট আলহামদুলিল্লাহ, এবং ফ্যামিলির সাথে কাটাতে পারতেছি, বা আমার ভাস্তি, বোন, ভাই, আম্মু, এটা অনেক বেশি খুশির বা আনন্দের। ঈদ উদযাপনে দেশের বাড়িতে আর্চার সাগর ইসলাম। গেল ঈদে ছিলেন তুরস্কে। ভিনদেশি ঈদ উদযাপনে আপনজন বলতে ছিল কেবল সতীর্থরা। এবার দেশে ঈদ, অথচ নেই সেই প্রিয় সতীর্থ রোমান্সানা, রুবেল, অসীম, যাদের অবর্তমানে সাগরী ভরসা। রোমান্সানার পর সরাসরি অলিম্পিকে খেলেছেন তিনি। বিকেএসপি শেষ হয়ে, এটা আমাদের লাস্ট ইয়ার, আমরা বিকেএসপি থেকে শেষ পাশ করে যেন হারায় না যায়, সেই ক্ষেত্রে তারা একটা স্কলারশিপের ব্যবস্থা করছে। ওখানে আমাদেরকে 3 বছরের জন্য রাখতে চাই, 2028 সাল পর্যন্ত। মেইন টার্গেট হচ্ছে অলিম্পিক। জানুয়ারিতে পাকিস্তানে এশিয়ান গেমস, তাকে ঘিরেই স্বপ্ন দেখছে ফেডারেশন। আর্চারির ভাবমূর্তি রক্ষায় বাড়তি চাপ তৈরি করবে না তো? তাদের এক্সপিরিয়েন্স বেশি, তো আমরা মোটামুটি পরের যেগুলো আছে তারা সবাই নতুন, আমি নিজেও নতুন। আলহামদুলিল্লাহ মোটামুটি আমি গেমগুলো করছি, বাট যারা আছে তারাও নতুন, তো তারাও ভালো করতেছে আমার সতীর্থরা। তো ইনশাল্লাহ আমাদের ওরকম কোনো প্রবলেম হবে না। মাত্র 3 বছর বয়সে বাবাকে হারিয়েছেন সাগর। 4 ভাই বোনের ছোট্ট সংসার, মায়ের টি স্টল আর তার স্বল্প ইনকাম। আর্থিক টানাপোড়ন কিছুটা কাটলেও আন্তর্জাতিক আসরে ভালো করতে সুযোগ সুবিধা আরও বাড়ানোর প্রয়োজন মনে করেন আর্চারির এই পোস্টার বয়। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।